পার্বতী, তুই কেন এমনটা করলি বলতো? আমি তো তোকে কখনোই হারাতে চাইনি রে, অথচ তুই কি সুন্দর ফুটফুটে একটা বাছুর জন্ম দিয়ে আমাকে ছেড়ে চলে গেলি। আমি তো তোর উপর নির্ভর করে চলতাম রে, অথচ তুই কিনা আমাকে অসহায় করে চলে গেলি। তবে যাই হোক না কেন, তোর সন্তানকে আমি নিজের সন্তানের মতো করে বড় করে তুলবো, আর আমি হব তোর সন্তানের মা। এসব কথা বলে বিমলা মৃত পার্বতীর পাশে বসে অনেক কাঁদতে থাকে। বিমলা একজন বিধবা মহিলা ছিল। বিমলাদের বিয়ের সময় বাপের বাড়ি থেকে পার্বতীকে যৌতুক হিসেবে নিয়ে এসেছিল। স্বামীকে হারানোর পর থেকে বিমলা পার্বতীর দুধ দহন করে তা বাজারে বিক্রি করে নিজের সংসার চালাতো। মা লালি, ওভাবে লাফাস না মা, ওভাবে লাফাস না, পড়ে গিয়ে যেতে ব্যথা পাবি। এদিকে আয় তো মা, আয়, আমি রান্না করব আর তুই আমার পাশে বসে থাকবি, কেমন? উফ মা, তুমি আমাকে একটু নিজের মতো করে খেলতেই দাও না। ও মা, আমি একটু নিজের মতো করে খেলি না মা, একটু খেলি। না বাবা, তোর কথা আমি শুনতে চাই না, তুই আয় তো মা, আয়, আমার সঙ্গে আমার ঘরে আয়। বিমলার এমন কথা শুনে লালি মন খারাপ করে বিমলার পিছু পিছু রান্নাঘরে যায়। বিমলা সব সময় লালিকে আদর যত্নে আগলে রাখতো। এই যে বিমলা, বলছি তুমি তো দেখছি বেশ সুখেই আছো গো। তা বলি, তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে কি তুমি ভিটে মাটির খাজনা একবারও দিয়েছো? এই রাজ্যের নিয়ম অনুযায়ী ভিটে মাটিরও খাজনা দিতে হবে। এসব আবার আপনি কি বলছেন কি নায়ক বাবু? আমি আমার স্বামীর ভিটে মাটিতে থেকে আপনাকে আবার কেন খাজনা দেব? আর খাজনা না দিলেই বা কি হবে? আমি তো গরিব মানুষ, আমার তো আর অত টাকা পয়সা নেই। আমি অত কিছু বুঝি না বাপু, রাজামশাইয়ের নির্দেশ খাজনা তুলতে হবে, তার জন্যই তো আমি এখানে খাজনা নিতে এসেছি। আর আমি তোমাকে 7 দিনের সময় দিচ্ছি, এর মধ্যেই খাজনাগুলো পরিশোধ করতে হবে তোমায়, নয়তো কিন্তু তোমার এই ভিটে মাটি রাজ সম্পদের দখলে চলে যাবে, আর তখন তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব, এই বলে গেলাম। এইসব হুমকি দিয়ে নায়ক সেখান থেকে চলে যায়। হায় ঈশ্বর, এবার আমি কি করব? আমি কি করি বা আমার ভিটে মাটির খাজনা দেব? আমি তো নিজের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। মা, ও মা, তবে কি আর আমরা এই বাড়িতে থাকতে পারবো না? আমাদেরকে এই বাড়ি ছেড়ে একেবারেই চলে যেতে হবে। আমি জানি না রে মা, ঈশ্বর যে আমাদের কপালে কি রেখেছেন। আমি যে কিছুই জানি না খাজনার টাকা আমি জোগাড় করতে পারবো কিনা, আর আমার এই বাড়িতে থাকা হবে কিনা। বিমলার এমন কথা শুনে লালি বেশ হতাশ হয়ে পড়ে, আর বিমলা খাজনার টাকা জোগাড় করার চিন্তায় অস্থির হয়ে পড়ে। সুরেশ দাদা, অনেক বড় বিপদে পড়ে আমি যে আপনার কাছে এলাম। বলছি কি দাদা, আমায় কিছু টাকা ধার দিতে পারবেন? আমি তোমাকে টাকা কি করে ধার দেবো বলো তো? আমার কাছে তো আর টাকার কোনো গাছ নেই। এসব আপনি কি বলছেন দাদা? আর এভাবেই বা কেন কথা বলছেন? আপনার তো অনেক বড় দোকান আছে, আর তাছাড়া আপনি তো অনেকেই টাকা ধার দেন, তাই তো আমি আপনার কাছে এলাম। আমাকে কিছু টাকা ধার দিন না দাদা। না না বাবা, আমি তোমাকে একটা টাকা দিতে পারবো না। তোমাকে টাকা দিলে সে টাকা কি আর ফেরত পাওয়া যাবে নাকি বলো তো? তুমি তো আর রোজগার করো না, তাই অযথা কানের মাথার খেও না। দূর হও, দূর হও এখান থেকে। এসব কথা বলে সুরেশ বিমলাকে তাড়িয়ে দেয়, আর বিমলা তার প্রতিবেশীদের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়। এভাবেই দেখতে দেখতে 7 দিন কেটে যায়। নায়ক আবারও বিমলার বাড়িতে আসে। বলছি বিমলা দেবী, তুমি কি টাকার জোগাড় করেছো, নাকি আবার ব্যাগপত্র গুছিয়েছো বলো তো? দেখো বাপু, তুমি যদি আজকে টাকা দিতে না পারো, তবে কিন্তু তোমায় বাড়ি ছাড়া হতে হবে, এই আমি বলে রাখলাম। এমন কথা আপনি বলবেন না নায়ক বাবু, দয়া করে আপনি আমাকে বাড়ি ছাড়া করবেন না। তবে আমি আমার লালিকে নিয়ে কোথায় যাব? আপনি দয়া করে আমার খাজনাটা মওকুফ করে দিন। আমি অত উদার হতে পারবো না, আমাকে তো আবার রাজামশাইকে খাজনার হিসেব দিতে হবে, তাই কথা না বাড়িয়ে দূর হও, দূর হও এখান থেকে। এসব কথা বলে নায়ক বিমলা আর লালিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যাক বাবা, আমার সম্পদের সঙ্গে আরো একটা বাড়ি যুক্ত হলো। আমি তো এভাবেই গরিব আর অসহায় মানুষদের রাজামশাইয়ের ভয় দেখিয়ে বাড়িঘর দখল করি। এভাবে অন্যের সম্পদ আত্মসাৎ না করলে নিজের সম্পদ বাড়াবো কি করে? আমাকে তো আবার নিজের সম্পদ বাড়াতে হবে। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারবো না গো মা, আমার যে বড্ড পা ব্যথা করছে, তার উপর আবার প্রচুর ক্ষুধা লেগেছে। আমার খিদের জ্বালায় যে
আমি আর হাঁটতেই পারছি না মা। ও বাবা, তুমি আমাকে দয়া করে একটু খাবার খেতে দাও না মা। হায় ঈশ্বর, এবার আমি আমার অসহায় বাছুরকে কি খেতে দেব? আশেপাশে তো আমি কোনো ঘাসও দেখতে পাচ্ছি না। মা লালি, তুই এখানেই থাক, আমি একটু দেখি আশেপাশে কোনো ঘাস পাই কিনা। এরপর বিমলা লালির জন্য ঘাস খুঁজতে যায়। সে আশেপাশে ঘাস খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর বিমলা একটা জমিতে অনেক তরতাজা ঘাস দেখতে পায়। আরে বাহ, এখানে তো দেখছি অনেক ঘাস। মনে তো হচ্ছে এখানে কেউ ঘাস চাষ করেছে। যাই হোক, আমি বরং এখান থেকে কিছু ঘাস নিয়ে যাই, তাতেই আমার লালির পেট ভরে যাবে। এরপর বিমলা ঘাস কাটতে শুরু করে। ঠিক তখনই সেখানে রাজার নায়েক চলে আসে আর বিমলার মাথায় জোরে করে লাঠি দিয়ে একটা আঘাত করে। শয়তান মহিলা, তোকে বাড়ি থেকে তাড়াতে না তাড়াতেই তুই কিনা আমার ঘাস বাগানের ওপর হামলা করছিস। তুই যদি আমার বাগানের ঘাসগুলো কেটে নিয়ে যাস, তবে আমার খামারের গরুকে আমি কি খাওয়াবো? হ্যাঁ, এই রে, আঘাত করাটা কি আবার বেশি হয়ে গেল নাকি? কপাল থেকে তো রক্ত ঝরছে, মরে টরে গেল নাকি? মরলে তো আবার বিপদ। না, এই ব্যাপারটাকে এখানেই শেষ করতে হবে। এসব কথা বলে নায়েক বিমলাকে মাটি চাপা দেয়। এদিকে রাত হওয়ার কারণে বিমলা না ফেরাতে, এ কি এসব আবার কি হলো? মা আমার জন্য ঘাস আনতে গিয়ে এখনো ফিরলো না কেন? মা আবার হারিয়ে যায়নি তো? হারিয়ে যায়নি রে মা, আমি যে মরে গেছি রে। আরে শয়তান দুষ্টু নায়কটা যে আমায় মেরে ফেলেছে রে মা। তবে আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। ডাইনিকে দেখে লালি কিছুটা ঘাবড়ে যায়, আর লালি কিছু বলে ওঠার আগেই ডাইনি লালির শরীরের ভেতর প্রবেশ করে আর লালি রূপেই নায়কের কাছে যায়। নায়ক, এই নায়ক, আমাকে হত্যা করে কিনা তুই শান্তিতে ঘুমাচ্ছিস? তবে এটাই তোর জীবনের শেষ ঘুম। ডাইনির এমন কথা শুনে নায়কের ঘুম ভেঙে যায়, আর নায়ক ডাইনি রূপী লালিকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। কি বিমলা, তুই তুই তুই- তুই- তুই কিনা আবার ফিরে এসেছিস? অসহায় বাছুর আর ডাইনি মা, হে ঈশ্বর, রক্ষা করো, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। নায়ক বারবার ঈশ্বরকে ডেকেও কোনো লাভ হয় না। ডাইনি রূপী লালি নায়ককে ঘুরে দিতে দিতে হত্যা করে। তারপর ডাইনি লালির ভেতর থেকে বের হয়। হায় হায়, আমি এসব কি করলাম? আমি কিনা নায়ককে হত্যা করে ফেললাম। না রে মা, ওকে যে আমি হত্যা করেছি, কারণ ও যে এটারই যোগ্য। এরপর ডাইনি আত্মা লালিকে সব কথা খুলে বলে। তুই আর কাঁদিস না রে মা, আমি ডাইনি রূপেই চিরকাল তোর পাশে থাকবো। আর এই নায়কের বাড়িতেই তুই আমার ছায়ায় সুখে শান্তিতেই থাকবি। তোর আর কোনো কষ্ট হবে না রে মা, তোর আর কোনো বিপদ হবে না। তোর ডাইনি মা যে তোর সাথেই আছে। দক্ষিণের জঙ্গলের ধারে সজনে গাছে বাস করত এক ডাকিনী। আর সেই সজনে গাছের সামনেই ছিল বিশাল এক দিঘি, যে দিঘির সব মাছ খেয়ে শেষ করে ফেলেছিল সেই সজনে গাছে বাস করা সেই ডাকিনী। তোর জ্বালা, এই দিঘিতে তো আর কোনো মাছ নেই, কিন্তু আমার মাছ চাই। কিন্তু ডাকিনী সজনে আর মাছ ছাড়া কিছুই খেতে পারত না। তাই সে সব সময় নিজের থাকার জন্য এমন জায়গা খুঁজতো যেখানে গেলে সে একসাথে সজনে আর মাছ দুটোই পেতে পারে। আজও দিঘিতে কোনো মাছ পেলাম না। এদিকে খিদের জ্বালায় পেটের ভিতর আঁকুবাঁকু করছে। এখন আমি কি খাবো? এদিকে ডাকিনী খাবারের সন্ধান করতে করতে হাঁপিয়ে ওঠে আর ঠিক করে নিজের খাবারের জন্য উপযুক্ত কোনো স্থানে যাবে, যেখানে গেলে তার খাবারের আর কোনো অভাব থাকবে না। ওদিকে দক্ষিণের জঙ্গলের পাশেই এক গ্রামে বাস করত মিষ্টি ও মিষ্টির পরিবার। বাবা, আমাদের পুকুরের চারপাশে সজনে গাছ কেন লাগাচ্ছ? যাতে করে পুকুরের পার ভেঙে না পড়ে। পুকুরে তো এবার অনেক মাছ চাষ করেছি, পার ভেঙে গিয়ে মাছ যদি সব বেরিয়ে যায়, সে কারণে সজনে গাছ চারদিকে লাগিয়ে দিলাম। এতে করে পুকুরের পাড়ও ভেঙে যাবে না, মাছও কোথাও আর চলে যাবে না। একই সাথে সজনেও খেতে পারবো। ঠিক বলেছিস মিষ্টি, এবার চল বাড়িতে যাওয়া যাক। দেখতে দেখতেই বেশ কিছুদিন চলে গেল। পুকুরের মাছের পোনাগুলোর সাথে সাথেই পুকুর পাড়ের সজনে গাছগুলো বড় হয়ে গেল। একদিন এক অমাবস্যার রাতে মিষ্টিদের পুকুর পাড়ে সেই ডাকিনী উড়ে এলো। প্রচুর খিদে পেয়েছে, আবার ঘুমও পেয়েছে। নতুন থাকার জায়গা খুঁজতে খুঁজতে
চলে এলাম, দেখি তো আশপাশটা। ডাকিনী আশেপাশে তাকিয়ে দেখে বড় একটা পুকুর, আর পুকুরে অনেক বড় বড় মাছ লাফালাফি করছে। মাছগুলো দেখে ডাকিনীর জিহ্বায় লক লক করতে লাগলো। একই সাথে চারপাশে অনেক সজনে গাছ দেখে ডাকিনী হাসতে লাগলো। এ তো দেখছি মেঘনা চাইতেই জল, পুকুর ভর্তি মাছ আর গাছ ভর্তি সজনে, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তাই। তবে এখানেই থাকতে শুরু করে দেই, এই জায়গা ছেড়ে যাওয়াটা আর ঠিক হবে না। এই মাছ দেখেই মনে হচ্ছে খুব মজা, এখন থেকে এখানেই থাকবো আমি, এই জায়গা থেকে কোথাও যাব না। এই গাছের ডালে বসে বসে মজা করে খাবো। এভাবেই ডাকিনী সেই সজনে গাছে থাকতে শুরু করে দিল। আর এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এই কদিনে ডাকিনী পুকুরের সব বড় বড় মাছগুলো খেয়ে ফেললো। এক বিকেলে মিষ্টি তার বাবার সাথে প্রতিদিনের মতো গেল পুকুরে মাছ দেখতে। বাবা, আজ পুকুরের মাছগুলো আরো বেশি বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে মা, আজ তো মাছ আরো অনেক বড় হয়ে গেছে। আর বড়শি ফেলে বড় বড় মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যাব। কি মজা, আজ আমরা আমাদের পুকুরের মাছ খাবো। আলম বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে শুরু করে দেয়। বাবা, মাছ তো উঠছে না, মাছ কখন বড়শিতে উঠবে? এই তো রে মা, বড়শি ভারী হয়ে উঠছে, তার মানে বড়শিতে মাছ উঠেছে। আরে এসব কি, বড় মাছগুলো সব কোথায়? তাই তো, বড় মাছ সব কোথায় গেল? আমরা তো কয়েকদিন আগে পুকুরে অনেক বড় বড় মাছ দেখেছিলাম বাবা, সব বড় মাছ তাহলে কোথায় চলে গেল? তাই তো, মাছ কোথায় গেল? আরো একবার দেখতে হবে। এই তো ছোট মাছই উঠে এলো, বড় মাছগুলো সব তাহলে কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না আমি, বোধহয় এর পিছনে কোনো রহস্য আছে। বড় মাছ গেল কই? আরে বোকার দল, বড় মাছ তোরা কোথায় পাবি? সব তো আমার পেটে। আলম ধারণা করলো যে তার পুকুরের মাছ হয়তো কেউ চুরি করেছে। কে এই কাজ করলো? কে আমার পুকুরে সব বড় মাছ চুরি করে নিয়ে গেল? আমাকে সবটা জানতেই হবে। আলম তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা দিল। আর ঠিক তখনই আলমের চোখ গিয়ে পড়লো সজনে গাছের ডালে। আরে ডাকিনী, আমার সজনে গাছে ডাকিনী। এই ডাকিনী, তুই কোথা থেকে এখানে আসলি? তার মানে তুই আমার পুকুরে সব মাছ খেয়েছিস, তাই না? খেয়েছি, তাতে তোর কি সমস্যা? আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি, আরো খাবো, পুকুরের সব মাছ খাবো, পারলে তোর ঘাড়ও মটকাবো। বাবা, আমার খুব ভয় করছে। ভয় পাস না রে মা, আমি তো তোর পাশেই আছি। তোর মেয়ে তো ভারী মিষ্টি। ইস, তোর মেয়ের কচি মাংস খেতে ভীষণ মজা লাগবে, কি বলিস? খবরদার ডাকিনী, আমার কন্যার দিকে নজর দিবি না। সাধু বাবাকে ডেকে এনে তোকে বন্দি করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। তাই নাকি? সমুদ্রে ফেলে দিবি আমাকে? আচ্ছা দেখি, কিভাবে আমাকে তুই সমুদ্রে ফেলে দিস। না ডাকিনী, সরে যাও আমার সামনে থেকে। বাবা, আমার খুব ভয় করছে। আরে আরে, এই ডাকিনী আবার কোথায় চলে গেল? বোধহয় তোমার ভয়ে পালিয়ে গিয়েছে বাবা। হতে পারে। আচ্ছা চল, এখন বাড়ি ফিরে যেতে হবে, আর সাধু বাবাকে গিয়ে সবটা খুলে বলতে হবে। এই বলে মিষ্টির বাবা যখনই মিষ্টির হাত ধরে, আর তখনই মিষ্টির হাত ডাকিনীর মতো ভয়ঙ্কর হয়ে যায়, আর মিষ্টি সেই হাত দিয়ে আলমের হাত শক্ত করে ধরে ফেলে। আরে মিষ্টির হাতে তো শক্ত কেন হয়ে গেল? এসব কি মিষ্টি? মিষ্টি না, আমি মিষ্টি না, আমি ডাকিনি। তোর মেয়ের শরীরকে আমি আমার নিজের নিয়ন্ত্রণে রেখেছি। মিষ্টি, আলম দেখ, আমি কি করে মাছ খাই। ধীরে আলম, মাছ খাবি? না মিষ্টি, এখন আমি কি করব? আমি কি করে এই ডাকিনীর হাত থেকে আমার মেয়েটাকে রক্ষা করব? চলে যা তুই আলম, তুই যদি এখানে থাকিস তবে আমি তোর মেয়ের শরীরে থেকে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। আলম ভয় পেয়ে নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে আসে বাড়িতে। হায় বিধাতা, এখন কি করব আমি? আমার মেয়েকে কি করে ওই ডাকিনীর হাত থেকে বাঁচাবো? আলমকে এভাবে কাঁদতে দেখে ওর বউ এসে বলে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আর মিষ্টি কোথায়? আলম ওর বউকে সব কথা খুলে বলে। সব শুনে আলম বলে, ওই ডাকিনী আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে, ওকে তো আমি আর ছাড়ছি না, ওকে উচিত শিক্ষা দিব। আর ওদিকে মিষ্টির শরীরে ভর করা সেই ডাকিনী সজনে গাছ থেকে লম্বা হাত দিয়ে মাছ ধরে ধরে খাচ্ছিল। আর গ্রামের লোকেরা
এসব দৃশ্য দেখে একে একে বলতে থাকে, কি আলমের মেয়ে না? এই মেয়ে আবার পাগল হয়ে গেল নাকি? সজনে ডালে শুয়ে শুয়ে এই মেয়ে আবার কাঁচা মাছ খাচ্ছে। আরে দেখছিস না, ও নিজের হাত লম্বা করে পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। তার মানে ওকে ভূতে ধরেছে। ও মা, তাহলে তো অনেক খারাপ বিষয়। আমাদেরকে তো তাহলে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে আমাদের বাচ্চা কাচ্চাকে খেয়ে ফেলবে। চল সবাই মিলে ওর দিকে ঢিল ছুরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ওকে তাড়াতাড়ি তাড়াতে হবে। এই বলে গ্রামের লোকেরা মিষ্টির দিকে ঢেল ছুটতে লাগলো। আর এ দেখে মিষ্টি রূপী ডাকিনী খুব রেগে গেল। তোদের এত বড় সাহস, তোরা আমার দিকে ঢিল ছুড়ছিস? দেখ তোদের কি অবস্থা করি আমি। না, বাঁচাও। ওদিকে আলম গিয়ে সেই সাধু বাবাকে ডেকে নিয়ে আসে। সাধু বাবা, আপনার যা করার আপনাকে আড়াল থেকেই করতে হবে, কারণ ডাকিনী যদি জেনে ফেলে আপনি এখানে আছেন, তাহলে তো ও আমাদের মেয়ের ক্ষতি করে দিতে পারে। আরে না, আমি দেখছি কি করা যায়। সাধু বাবা আড়াল থেকে মিষ্টি রূপে ডাকিনীকে পবিত্র পানি ডাকিনীর শরীরে ছেটাতে থাকে। এ কিসের পানি? আমার শরীরে এসে বিষের মতো হচ্ছে। কি এসব? আমার সাথে বেইমানি? আলম, আমি তোকে বলেছিলাম বেশি চালাকি করলে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। দেখ আমি এখন ওর সাথে কি করি। এই বলে ডাকিনী হাত বাড়িয়ে মিষ্টির গলা টিপে ধরতে যায়। আর তখনই সাধু বাবা নিজের মন্ত্রশক্তি দিয়ে ডাকিনীর হাত পা ভাঙতে থাকে। আর ডাকিনী সাধু বাবার মন্ত্রশক্তিতে ছোট হতে হতে বোতলে চলে আসে। এই তো ডাকিনী এখন বন্দি। বাবা, তুই ঠিক আছিস তো মা? বাবা, ওই ডাকিনি কোথায়? ও এখন বন্দি, আর তোমার কোনো ভয় নেই মিষ্টি। এই ডাকুনি এখন সারা জীবন এই বোতলে বন্দি থাকবে। এই বলে সাধু বাবা সেখান থেকে বোতল নিয়ে চলে যায়। তারপর আর কখনোই সেই ডাকুনি মিষ্টিদের পুকুর পাড়ে আর সজনে গাছের ডালে আসার নামই ভুলে যায়। এক বনে দুজন কাঠুরিয়া থাকতো, একজন রতন তো আরেকজন কিশোর। কিশোর ছিল লোভী আর কুড়ে। অনেক বেলা করে ঘুম থেকে উঠতো, কাজে যেতে অনেক দেরি করত, আর সব কাজই দেরি করে করত। অন্যদিকে রতন ছিল ছটফটে আর পরিশ্রমী। ও ভোরবেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে ঘরে ফিরতো। কি মিষ্টি ঘুম আসছিল। ঠিক আছে, এখন উঠে যাই। আরে রতন, দেখছি এত সকালে এই কাঠগুলো কোথা থেকে নিয়ে আসছে? এত তাড়া কিসের? রোজ সকালের মতো রতন বনে কাঠ কাটছিল। হঠাৎ ওর খুব তেষ্টা পায়। ওরে বাবা, কি তেষ্টা পেয়েছে! আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নেই। রতন ওর কুড়োল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে। হঠাৎ রতনের পা কুড়োলে লেগে কুড়োলটি নদীতে পড়ে যায়। হায় ভগবান, এ আমি কি করলাম? আমার কুড়োল, এখন আমি কিভাবে কাজ করব? আর আমার কাছে তো নতুন কুড়োল কেনারও টাকা নেই। হে ভগবান, এখন কি হবে? আমাকে সাহায্য করো ভগবান। রতনের মন খারাপ হয়ে যায় আর ও কাঁদতে থাকে। ও কি করবে ভেবেই পাচ্ছিল না। আর তখনই হঠাৎ নদী থেকে এক দেবী আবির্ভূত হয়ে রতনকে বলল, কি হয়েছে রতন? কেঁদো না। মা, আমার কুড়োল নদীতে পড়ে গেছে মা। কেঁদো না রতন, আমি এখনই তোমার কুড়োল নদী থেকে তুলে আনছি। দেবী হাতে এক সোনার কুড়োল নিয়ে এসে বলল, এটাই কি তোমার কুড়োল রতন? না না মা, এটা আমার কুড়োল নয়, আমার সোনার কুড়োল নয়। তাহলে বোধহয় এটা তোমার কুড়োল। এবার দেবী রূপোর কুড়োল দেখিয়ে বলল, না মা, এটাও আমার নয়। তাহলে কি এটা তোমার কুড়োল রতন? হ্যাঁ হ্যাঁ মা, এটাই আমার কুড়োল মা। কিভাবে যে তোমায় ধন্যবাদ দেব! রতন খুশিতে ডগমগ হয়ে যায়। তখন দেবী বলল, রতন, এই 3টি কুড়োল তোমায় দিলাম, এটা তোমার সততার পুরস্কার। যখন দেবী রতনকে কুড়োলগুলো দিচ্ছিল তখন কিশোর ওখানে পৌঁছয় আর গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল। রতন 3টে কুড়োল নিয়ে দেবীকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা হলো।
আচ্ছা, তাহলে এই নদীতে দেবী আছে। রতনকে দেবী সোনা আর রূপার কুড়োল দিয়েছে, আমাকেও যেতে হবে, ওগুলো আমাকেও পেতে হবে। রতন সেখান থেকে যাওয়ার পরই কিশোর ইচ্ছে করে নিজের কুড়োল নদীতে ফেলে দেয়। আমার কুড়োল নদীতে পড়ে গেছে, আমার কুড়োল নদীতে পড়ে গেছে। দেবী মা আবারও আবির্ভূত হলেন, আর তখন কিশোর বললেন, মা, আমার কুড়োল নদীতে পড়ে গেছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? নিশ্চয়ই, এই নাও। দেবী কিশোরের কুড়োল নদী থেকে বের করে আনলেন আর জিজ্ঞেস করলো, এটাই কি তোমার কুড়োল? না মা। দেবী আবারও রূপোর কুড়োল বের করে আনলো। তাহলে কি এটা তোমার কুড়োল বাছা? না না, একেবারেই না মা। তারপর দেবী মা সোনার কুড়োল নিয়ে বের হয়ে এলো। বাছা, তাহলে কি এটা তোমার কুড়োল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়োল। কিশোর কুড়োল দেখে খুশিতে লাফিয়ে উঠল। মিথ্যে কথা, তুই লোভে এতটাই অন্ধ হয়ে গেছি যে নিজের কুড়োল চিনতে পারছিস না। তোর মতো লোভী আর কুড়ে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। তুই দূর হয়ে যা আমার সামনে থেকে। কিশোরকে নিজের লোভের জন্য আফসোস করতে হলো, আর রতন নিজের সততার জন্য ধনী হলো।